হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। এসএসসি জিডির প্রথম দিনের প্রশ্নপত্র নিয়ে আজকে আবার হাজির হয়েছি। আজকে এটা পার্ট 2, এর আগে পার্ট 1 আলোচনা করেছি। এসএসসি জিডিতে প্রথম দিন যে পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র কেমন ছিল এবং কী কী প্রশ্ন ছিল এবং কী কী প্রশ্ন আসতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওটা কেন দেখবে তোমরা, কারণ প্রশ্ন প্রথমত রিপিট হচ্ছে, এটা একটা কারণ। আরেকটা, যেই সব বিষয়গুলো থেকে প্রশ্ন এসেছে সেই সব বিষয়ে রিলেটেড প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। আর আমাদের যে ভিডিওটা থাকছে সেখানে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে, ডিটেল ডিসকাশন হবে। সো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আর তোমরা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে যারা পরীক্ষার্থী, যারা প্রস্তুতি নিচ্ছ দীর্ঘদিন ধরে, তোমরা জানো যে আমাদের যে স্টাডি মেটেরিয়ালস, সেই স্টাডি মেটেরিয়ালস থেকে 100% সমস্ত প্রশ্নগুলো কমন এসেছে। 90% প্রশ্ন কমন শুধুমাত্র আমাদের যে এসএসসি জিডি যে মক টেস্ট সিরিজটা ইউটিউবে চালানো হয়েছে সেখান থেকে কমন এসেছে, প্লাস হচ্ছে যে এসএসসি জিডির যে প্রশ্নগুলো আমরা স্টাডি মেটেরিয়াল স্বরূপ দিয়েছি সেগুলো থেকে সমস্ত প্রশ্নই কমন এসেছে। এবং যারা পরীক্ষা দিয়ে এসেছে তাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের উপর ভিত্তি করে এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। আর এর আগে আরও একটি ভিডিও হয়েছে, সেটার লিঙ্ক ডেসক্রিপশন থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। দেখো, এই প্রশ্নগুলো পড়বে এবং এই ডিটেল অ্যানালাইসিসটা দেখবে, এই রিলেটেড প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে। সো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। চলো প্রশ্নগুলো একবার দেখে নিই। এখানে প্রথম প্রশ্ন যেটা পরীক্ষা এসেছে, হরপ্পা সভ্যতায় কোথায় অবস্থিত বা হরপ্পান কোথায় অবস্থিত। এই প্রশ্নটা এই বছর এসেছে হরপ্পা সভ্যতা নিয়ে। তো হরপ্পা সভ্যতার যে উত্তরটা সেটা আমরা আগে দেখে নিই। হরপ্পা সভ্যতা হলো সিন্ধু নদীর তীরে, এটা হলো রাভি নদীর বাম তীরে অবস্থিত, যেটা বর্তমানে ইরাবতী নদী এবং রাভি নদীর বাম তীরে অবস্থিত। এটা মনে রাখবে, সিন্ধু সভ্যতার একটি উপনদী রাভি, সেটার বাম তীরে অবস্থিত হচ্ছে হরপ্পা নগর। হরপ্পা নগর সম্পর্কে মনে রাখবে যে এটা 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ বিসিতে খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতার বিকাশ লাভ করে। এটি পূর্ব পাঞ্জাব প্রদেশের একটি অংশ, মনে রাখবে। যেটা বললাম সেটা হচ্ছে রাবি বা ইরাবতী নদীর তীরবর্তী অঞ্চলে এটি তৈরি হয়। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি, এটাও মনে রাখবে, এগুলো পরীক্ষায় আসতে পারে। 1921 থেকে 1922 সালে হরপ্পায় সিন্ধু সভ্যতার স্থান খনন কার্য করা হয় এবং খনন কার্যের ফলে হরপ্পা সভ্যতা আবিষ্কার করা হয় এবং হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। এবার হরপ্পা সভ্যতা থেকে যেহেতু প্রশ্ন এসেছে, তার মানে মহেঞ্জোদারো সভ্যতাও তোমাদেরকে পড়ে রাখতে হবে, মহেঞ্জোদারো থেকেও প্রশ্ন আসতে পারে। তো মহেঞ্জোদারো সভ্যতা যেটা 1922 সালে আর.ডি. ব্যানার্জি আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা রাখাল দাস ব্যানার্জি। তো মনে রাখবে 1922 সালে আর.ডি. ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কী করেন, মহেঞ্জোদারো সভ্যতাটি আবিষ্কার করেন। আর প্রথম সংক্ষিপ্তভাবে পরীক্ষা প্রশ্ন আসে যে প্রথম সংক্ষিপ্তভাবে হরপ্পা নগরটি কে খনন করেছিলেন, তাহলে মনে রাখবে 1872-73 দিকে আলেকজান্ডার কানিংহাম 1872-73 দিকে হরপ্পা নগরটি খনন করেছিলেন প্রাথমিকভাবে। আবার যে প্রশ্নটা এসেছে কত্থক নাচ, আমি আগের দিনে যে ভিডিওটা করলাম সেখানেও বলেছিলাম যে কত্থক নাচ, কুচিপুড়ি, মোহিনীনাট্যম, ভারতনাট্যম, এই সমস্ত নাট্য ব্যক্তিত্ব এবং নাটকগুলো যেগুলো ধ্রুপদী নৃত্য, সেই ধ্রুপদী নৃত্যগুলো কিন্তু দেখে নেবে। আমাদের ধ্রুপদী নৃত্য সম্পর্কে একটা সেপারেটেড ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, তোমরা একটু খুঁজে দেখলে এটা পেয়ে যাবে। আর ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না, আর একটা করে প্রশ্ন আসেই। তো মনে রাখবে যে কত্থক যেটা সেটা হচ্ছে উত্তর ভারতের একটি নৃত্য, বিশেষ করে এটা উত্তরপ্রদেশের। কত্থক যেটা সেটা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ কথা থেকে, যার অর্থ হলো গল্প। কত্থক অভিনয় শিল্পীরা তাদের করুণ হাতের নড়াচড়া, পায়ের কাজ, শরীরের নড়াচড়া ও মুখের অভিজ্ঞতার মাধ্যমে গল্পগুলি প্রদর্শন করে, এটা একটা নৃত্য, কত্থক নৃত্য। তাছাড়াও আমরা পড়ব মোহিনীনাট্যম, যেটা কেরালার, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের। তাছাড়াও আমাদের পড়তে হবে ভারতনাট্যম, যেটা তামিলনাড়ুর। এরকম কিছু ইম্পর্টেন্ট নৃত্যগুলো, ধ্রুপদী নৃত্য যেগুলো, সেই নৃত্যগুলো পড়তে হবে। 8টি ধ্রুপদী নৃত্যের নাম অবশ্যই মনে রাখতে হবে। লিস্টটা আমি পাঠিয়ে দেবো তোমাদের, তোমরা কমেন্টে জানাবে, লিস্টটা দিয়ে দেবো। আর আমাদের যে স্টাডি মেটেরিয়াল রয়েছে সেখানে তোমাদের আগের দিনও বলেছিলাম যে আমাদের যে স্টাডি মেটেরিয়াল যেটা স্ট্যাটিকের বই, সেখানে 83-টির মতো চ্যাপ্টার রয়েছে যেগুলো চার্ট ওয়াইজ কমপ্লিট করা আছে, যেখানে যার বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা একদমই নেই। কত্থক শিল্পীদের মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে যে কত্থক শিল্পী, পরীক্ষায় প্রশ্ন আসে এটা, তো এই কত্থক শিল্পীদের নামগুলো কিন্তু পড়তে হবে। তাই এগুলো দেখে নেবে, এগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে। পরে দেখো
যেটা প্রশ্ন এসেছে, খেলাধুলা থেকে একটা প্রশ্ন এসেছে এই বছর, সেটা হলো ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ 2023 সম্পর্কে এসেছে। তো এই সম্পর্কে তোমরা এই কথাগুলো জেনে রাখবে। ফিফা অনূর্ধ্ব 2023 ইন্দোনেশিয়া 10 নভেম্বর থেকে 2 ডিসেম্বর 2023 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। জার্মানি এই বছরের শিরোপা লাভ করে, অর্থাৎ জার্মানি চ্যাম্পিয়ন হয় ফিফা অনূর্ধ্ব 2023 বিশ্বকাপ। ফিফা সম্পর্কে মনে রাখবে, এটা একটা ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা, যার সদর দপ্তর রয়েছে জুরিক, সুইজারল্যান্ডে, আর যার প্রেসিডেন্ট বর্তমানে রয়েছে জিয়ান্নি ইনফ্যান্টিনো বর্তমানে সভাপতি রয়েছেন। সদর দপ্তর হচ্ছে জুরিক, সুইজারল্যান্ডে। ফিফা অনূর্ধ্ব বিশ্বকাপ পাশাপাশি ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা যে ভেরি ফেমাস, সেই ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কেও জানতে হবে। ফিফার লাস্ট ওয়ার্ল্ড কাপ হচ্ছে 2022-এ, যেটা কাতারে অনুষ্ঠিত হয়েছিল। এটা মনে রাখতে হবে, 2022-এ যে ফিফা ওয়ার্ল্ড কাপ সেটা কোথায় হয়েছিল? কাতারে হয়েছিল। 2026-এ নেক্সট ওয়ার্ল্ড কাপ হবে, ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ, সেটা হবে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা, 3টি দেশ মিলিয়ে হবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা মিলে হবে। প্রতি 4 বছর অন্তর ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়। 1930 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়, যার প্রথম চ্যাম্পিয়ন ছিল উরুগুয়ে। সবচেয়ে বেশিবার সফল হয়েছে ব্রাজিল, এটা 5 বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। আর 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। এগুলো সব মনে রাখতে হবে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 অনুষ্ঠিত হবে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডাতে। এগুলো মনে রাখবে, পরীক্ষায় আসার সম্ভাবনা একদম প্রবল। পরে যে প্রশ্নটা পরীক্ষায় এসেছে, রুক্মিণী দেবীকে নিয়ে প্রশ্নটা এসেছে। রুক্মিণী দেবী সম্পর্কে মনে রাখবে, কোন নৃত্যের সঙ্গে যুক্ত তিনি? রুক্মিণী দেবী অরুণডলে। তো তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। ভারতনাট্যম কোথাকার? দ্রৌপদী নৃত্য বললাম, তামিলনাড়ু দ্রৌপদী নৃত্য। তাকে 1956 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, এগুলো পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয়। তাহলে রুক্মিণী দেবী, ভাগ্যশ্রী কোন নৃত্যের সঙ্গে যুক্ত? এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়বে, এগুলো দিবে। তাহলে রুক্মিণী দেবী যিনি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, আর ভারতনাট্যম বললাম কোথাকার? তামিলনাড়ুর। এটা তিনি 1956-এ পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। মৌলিক কর্তব্য থেকে প্রশ্ন এসেছে। মৌলিক কর্তব্য ভারতের সংবিধানের 4th A-তে রয়েছে, অর্থাৎ 4 নম্বর অধ্যায়ের অধ্যায়ে, ক অধ্যায়ে রয়েছে মৌলিক কর্তব্যগুলো। মূল সংবিধান, অর্থাৎ 1950-তে আমাদের যে সংবিধান কার্যকর হয়, 1949-এ যে সংবিধান গ্রহণ হয়েছিল, সেই সংবিধানে কিন্তু মৌলিক কর্তব্যের কথা উল্লেখ ছিল না। 51 এ ধারাতে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে 42তম সংবিধান সংশোধনী 1976-এ। 1976 এবং 42তম সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়, মনে রাখতে হবে। 42তম সংবিধান সংশোধনীতে 10টি মৌলিক কর্তব্য সংযুক্ত করা হয়। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11টি। 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে। আরও একটি মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে, যেখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুকে স্কুলে পাঠানো পিতামাতার কর্তব্য। তো মৌলিক কর্তব্য মূল সংবিধানে ছিল না। কবে নেওয়া হয়েছে? 1976-এ 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নেওয়া হয়েছে। তখন কয়টা মৌলিক কর্তব্য নেওয়া হয়েছিল? 10টি মৌলিক কর্তব্য নেওয়া হয়েছিল। আর 2002 সালে 11তম মৌলিক কর্তব্যটা যুক্ত করা হয়েছে। 2002 সালটা হচ্ছে 86তম সংবিধান সংশোধনী। মৌলিক কর্তব্য যেটা, সেটা নেওয়া হয়েছে USSR থেকে। দেখো, এটা সোভিয়েত রাশিয়া, এটা মনে রাখতে হবে, সোভিয়েত রাশিয়া, এটা কিন্তু বর্তমান রাশিয়া নয়। তাই আমরা রাশিয়ার সংবিধান থেকে বলবো না, কি বলবো? সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে কি হবে? USSR থেকে এটা গৃহীত হয়েছে 1976-এ। মৌলিক কর্তব্য সম্পর্কে এই সমস্ত কথাগুলো মনে রাখতে হবে। মৌলিক কর্তব্য ছাড়াও আমরা মৌলিক অধিকার সম্পর্কে মনে রাখবো। ভারতের সংবিধানের 3য় অধ্যায়ে মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ হয়েছে। যে অধিকারগুলো জনগণ ভোগ করে থাকে, সেই সমস্ত অধিকারগুলো কত থেকে? 12 থেকে 35 ধারার মধ্যে রয়েছে। তো এগুলো মনে রাখতে হবে। 12 থেকে 35 ধারায় 3য় অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে। মৌলিক অধিকারের সংখ্যা বর্তমানে 6টি। 7টি মৌলিক অধিকার ছিল, সেখান থেকে বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। মৌলিক অধিকারগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে অনুপ্রাণিত। পরে আরেকটা প্রশ্ন এবছরে এসেছে, মহারাষ্ট্রের উদ্যোগ রত্ন 2023। দেখো, পুরস্কার সংক্রান্ত প্রশ্নগুলো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে পড়বে, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো মহারাষ্ট্র উদ্যোগ রত্ন পুরস্কার 2023-এ রতন টাটাকে দেওয়া হয়েছে। পুরস্কার সম্মান দেওয়া হয়েছে মহারাষ্ট্র সম্মান। এটা মনে রাখবে, মহারাষ্ট্র শিল্প উন্নয়ন কর্পোরেশন MIDC, যেটা, তারা একটি একটি সম্মানপত্র এবং স্মারকলিপি সম্মানিত একটা শিক্ষারত্ন পুরস্কার, শিল্পরত্ন পুরস্কার দিয়ে থাকে। তো শিল্পরত্ন পুরস্কার কাকে দেওয়া আছে? বিশিষ্ট শিল্পপতি রতন টাটাকে।
রতন টাটাকে দেওয়া হয়েছে। তো এগুলো মনে রাখবে। যে এটাও বলতে পারে শিল্পরত্ন পুরস্কার কোন সরকার দিয়ে থাকে, তাহলে মনে রাখবে মহারাষ্ট্র সরকার দিয়ে থাকে শিল্পরত্ন পুরস্কার। আর কোন কর্পোরেশন দিয়ে থাকে এটাও মনে রাখতে হবে, শিল্প উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ MIDC, এগুলো মনে রাখবে। আর তাছাড়াও তোমরা কিন্তু পুরস্কার সম্পর্কে বিষয়গুলো কিন্তু পড়ে নেবে, একবার দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পুরস্কার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কেউ যদি কোনো সম্মানীয় ব্যক্তি বা পদ্মশ্রী, পদ্মভূষণ বা ভারতরত্ন ব্যক্তি কেউ যদি সম্প্রতি প্রয়াত হয়ে থাকেন, তাও তার নাম অবশ্যই পড়বে, বা নিউজে থাকলে তার নামে অবশ্যই পড়বে। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। আঞ্জুম চোপড়া সম্পর্কে প্রশ্ন পরীক্ষায় এসেছে। আঞ্জুম চোপড়ার নাম মনে রাখবে তোমরা। আঞ্জুম চোপড়া একজন প্রাক্তন ক্রিকেটার ছিলেন, ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকারও ছিলেন। তিনি টেস্ট এবং একদিনের ক্রিকেটে 1995 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনে আন্তর্জাতিক অভিষেক করেছিলেন। তো আঞ্জুম চোপড়া একজন ক্রিকেটার ছিলেন। পরীক্ষায় প্রশ্ন এসেছিল আঞ্জুম চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেটার। তো আঞ্জুম চোপড়া ছাড়াও আমরা মনে রাখবো ভারতের মহিলা ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেনকে হারমনপ্রীত কৌর। তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের 3টি ফরম্যাটে অর্থাৎ ODI, T20 এবং টেস্ট 3টি ফরম্যাটেই বর্তমানে ক্যাপ্টেন রয়েছেন হারমনপ্রীত কৌর। তো এই নামটাও তোমরা পরীক্ষায় এই নামটাও মনে রাখবে, এটা পরীক্ষায় আসতে পারে হারমনপ্রীত কৌর সম্পর্কে। এছাড়াও তোমরা আমাদের ভারতীয় ক্রিকেট টিমের স্মৃতি মন্দনা, মিতালি রাজ, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, রিচা ঘোষ, এই নামগুলো মনে রাখবে, এই নামগুলো পরীক্ষায় দিতে পারে। পরে যে প্রশ্নটা পরীক্ষায় এসেছিল সাইমন কমিশন সম্পর্কে প্রশ্ন এসেছিল, যে সাইমন কমিশন 1927 সালে, এটা মনে রাখবে সাইমন কমিশন সম্পর্কে 1927 সালে স্যার জন সাইমনের দ্বারা গঠিত হয়েছিল, যার কারণে নামটা হচ্ছে সাইমন কমিশন। এটা কবে এসেছিল? 1927। কিসের জন্য? 1919 সালে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের রিপোর্ট পেশ করার জন্য সাইমন কমিশন গঠিত হয়। ভারতীয় সংবিধানের কাজকর্ম সম্পর্কে রিপোর্ট করার জন্য এই কমিশন গঠিত হয়। আর ভারতীয় প্রতিনিধি না থাকার জন্য সাইমন কমিশনের বিরোধিতা করেছিল ভারত। তো সেই জন্য গো ব্যাক সাইমন, এটা একটা ফেমাস স্লোগান ছিল, গো ব্যাক সাইমন। তো সাইমনের বিরোধিতা কেন করেছিল এটা মনে রাখবে, পরীক্ষায় এটাও আসতে পারে সাইমন কমিশন সম্পর্কে বিরোধিতার কারণ। তো সাইমন কমিশন সম্পর্কে বিরোধিতার কারণ ছিল যে সাইমন কমিশনের কোনো ভারতীয় ব্যক্তি প্রতিনিধি ছিলেন না। আর এটা কিসের জন্য হয়েছিল? 1919 সালে প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধান কার্যকর সম্পর্ক রিপোর্ট করার জন্য। এটা ছিল সাইমন কমিশন। তো মনে রাখবে স্যার জন সাইমনের দ্বারা নেতৃত্ব 1927 সালে সাইমন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট, গান্ধী আরউইন চুক্তি, এটা পরীক্ষায় এসেছে। এই সম্পর্কে আরও প্রশ্নগুলো পড়বে এবং এই রিলেটেড প্রশ্ন পড়বে। গান্ধীজি সম্পর্কের প্রশ্ন তো আসেই পরীক্ষায়, তো গান্ধীজি বিভিন্ন আন্দোলনগুলো পড়বে। গান্ধী আরউইন চুক্তিটি ছিল রাজনৈতিক চুক্তি, যা মহাত্মা গান্ধী ও ভারত তৎকালীন ব্রিটিশ ভাইসরয় আরউইনের মধ্যে হয়েছিল। 5 মার্চ 1931 স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির ফলে সত্যাগ্রহ আন্দোলন বন্ধ হয়েছিল। সত্যাগ্রহ এটা ছিল হচ্ছে আইন অমান্য আন্দোলন 1930-তে যেটা শুরু হয়েছিল। এর আগে 1920-তে শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন এবং 1922 পর্যন্ত ছিল। 1930-তে কী হয়? গান্ধী আর 1930-তে আইন অমান্য আন্দোলন, যেটা লবণ আইন ভঙ্গ বলা হয়। তো আইন অমান্য আন্দোলন হয় কবে? 1930-তে। 1931-এ গান্ধী আরউইন চুক্তির মাধ্যমে এটি সম্পূর্ণ হয়। 1942-তে কুইট ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন হয়। তো গান্ধীজির এই আন্দোলনগুলো অবশ্যই পড়বে। গান্ধীজি 1915 সালে ভারতে এসে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। তিনি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন কোথায়? দক্ষিণ আফ্রিকায় 1907 সালে। এগুলো পরীক্ষায় আসতে পারে। দক্ষিণ আফ্রিকায় তিনি গিয়েছিলেন 1996-এ তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন এবং 1915 পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকাতেই ছিলেন। তারপরে ভারতে এসে তিনি চম্পারণ আন্দোলন করলেন। তো এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায়। আরেকটি প্রশ্ন যেটা আমরা আজকে আলোচনা করব, পরীক্ষায় প্রশ্ন এসেছে পরিকল্পনা কমিশন সম্পর্কে। দেখো, অর্থনীতি ইকোনমিতে প্ল্যানিং কমিশন, 5 ইয়ার প্ল্যান, এগুলো একদম মাস্ট প্রত্যেককে পড়বে। 5 ইয়ার প্ল্যান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবেই। আর 5 ইয়ার প্ল্যান থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে। 1950-তে পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল। পরিকল্পনা কমিশনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1951 থেকে স্টার্ট করা হয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো 5 বছরের জন্য পরিকল্পনা এবং আয় ব্যয়ের হিসেব করে একটা টার্গেট ফিক্সড করা এবং সেই অনুসারে আয় ব্যয় করা এবং সেই অনুসারে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তো 1951 সাল থেকে 2017 সাল পর্যন্ত পরিকল্পনা কমিশন টোটাল 12টি পরিকল্পনা গ্রহণ করে। মনে রাখবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কয়টি ছিল? তো মনে রাখবে দ্বাদশ, অর্থাৎ 12টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল।
5 ইয়ার প্ল্যান ছিল, সেখানে রুলিং প্ল্যান, সেখানে এক্সিট প্ল্যান, সেখানে হচ্ছে এইরকম অনেক রকমের প্ল্যান, রিজার্ভ প্ল্যান, এইরকম প্ল্যানগুলো থাকে পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে। তারপর আবার বার্ষিকী প্ল্যান হয়। তো এগুলো কবে কবে রোলিং প্ল্যান হয়েছিল, কবে কী হয়েছিল, এগুলো মনে রাখতে হবে। 1978 সালে রোলিং প্ল্যান হয়। তো এই প্ল্যানগুলো মনে রাখতে হবে। পরিকল্পনা কমিশনের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকে পড়বে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা মনে রাখবে। প্ল্যানিং কমিশন 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেন তখন পরিকল্পনা কমিশন ভেঙে দেন এবং নতুন নামকরণ হয় নীতি আয়োগ। পরিকল্পনা কমিশনের পরবর্তী যে রূপ সেটা হলো নীতি আয়োগ, এটাও মনে রাখতে হবে। নীতি আয়োগ শুরু তো করেছিলেন 2014 সালে, কিন্তু নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় 2015 সালে 1 জানুয়ারি থেকে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ কার্যকাল শুরু হয়ে যায় 2015 সালে 1 জানুয়ারি থেকে নীতি আয়োগ। নীতি আয়োগের ফুল ফর্মও রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তো এটা নীতি আয়োগের ফুল ফর্ম। নীতি আয়োগের চেয়ারম্যান হন, যেমন প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন রাষ্ট্রপতি, তেমনি নীতি আয়োগেরও চেয়ারম্যান, প্ল্যানিং কমিশনের যেমন সভাপতি ছিলেন প্রধানমন্ত্রী, চেয়ারম্যান ছিলেন প্রধানমন্ত্রী, তেমনি নীতি আয়োগেরও চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। এছাড়াও একজন ভাইস চেয়ারম্যান হিসেবে থাকেন এখন সুব্রমণিয়াম, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অর্থাৎ ভিসি। তো এই হচ্ছে প্রশ্নগুলো। আমরা পরের দিন আবার অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষা এসেছে। মনে রাখো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে যেসব ছাত্ররা পরীক্ষা দিয়েছে তাদের মেমোরি থেকে নেওয়া এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আলোচনা করছি একটু একটু করে। প্রত্যেকদিন আলোচনাগুলো শোনো। তোমাদের যাদের পরীক্ষা পরবর্তীতে আছে তোমাদের অনেক কাজে লাগবে, আর কোন কোন জায়গাগুলো তোমরা এখন লাস্ট টাইমে পড়বে সেই বিষয়টা তোমরা জানতে পারবে। সো প্রত্যেকদিন ভিডিওসগুলো দেখবে, আমি প্রত্যেকদিন সকাল 9টার দিকে ভিডিওগুলো আপলোড করব। তাহলে দেখা হচ্ছে পরের দিন এই এসএসসি জিডির অন্য প্রশ্নগুলো নিয়ে যেগুলো পরীক্ষায় এসেছে। আজকেও আজকে পরীক্ষা হয়েছে, আজকে 22 তারিখ ছিল, আজকে পরীক্ষা হয়েছে। তো আজকের যে প্রশ্নপত্রটা সেটাও আমরা কালেক্ট করে নিয়েছি, সেটা আমি কালকে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।